নমস্কার, আরেকটি ব্লগ নিয়ে এসেছি। এটি আমাদের পাড়া, যেখানে আমরা থাকি। একটু উঁচুতে, মানে সমতল থেকে একটু রাস্তাটা উঠে গেছে। এখানে বালিয়াড়ি অঞ্চল আর কি, চারপাশে বালিয়াড়ি। তো সেদিন শুক্রবার দিন ছিল, গত শুক্রবার দিন বিকেলে আমরা গিয়ে বসেছিলাম। এখানে সব কাঠের চেয়ার সরকার থেকে, এই যে এক ওমানি ভদ্রলোক বসে আছে এখানে। এরা মাংস পুড়িয়ে রাতে ডিনারও করে, কারণ ওয়েদারটা খুব মনোরম। এই সময়টা স্প্রিং আর কি, বসন্তকাল। তো গাড়ি যাচ্ছে, পাশে একটা ছোট্ট মসজিদের পাশে লাগোয়া একটা ছোট্ট একটা রেস্টুরেন্ট আছে, যেখানে পুরুষরাই খায়। এখানে লেখা আছে যে উটের মাংস পাওয়া যায়, মানে ইংরেজিতে আর আরবিতে লেখা আছে, এই দেখুন। আর এই যে বাড়িটা দেখা যাচ্ছে, এটা নাকি এক বড়লোক জমিদারের পুরনো বাড়ি, কে থাকে জানি না। তা আমরা এখানে পাড়াটা দেখে পছন্দ হয়েছিল, খুব শান্ত নিরিবিলি বলে। এখানে ভারতীয়রা কমই থাকে, ইজিপশিয়ান, তারপর জর্ডন, এই ধরনের এই দেশের লোকেরা বেশি থাকে। ওমানিও আছে, তবে এরাই বেশি থাকে। তো খুবই শান্ত পাড়াটার। গোধূলি মানে জাস্ট মানে সূর্য ডুবে আসছে, এখান থেকে দৃশ্যটা দেখতে মানে খুব ভালো লাগছিল আর কি। মানে এটা শহর থেকে একটু মানে শহরের ভেতরে হয়েও একটু নিরিবিলি, নিভৃত, এই জন্য বেশি ভালো লাগছিল আর কি। তো সেই দিন আমরা তো মানে বেরোইনি, সেই সন্ধ্যাবেলা চা খেয়ে, বিকেলের চা খেয়ে ভাবলাম এখানে মসজিদের আজান শুরু হবে, মাগরিবের আজান, লাইট জ্বলে উঠছে। এই যে আমার হাজবেন্ড দাঁড়িয়ে আছে। তা আমরা এখান থেকে দৃশ্য দেখছিলাম, মানে সূর্যাস্তটা। ঠিক খুব ভালো লাগছিল। আর অনেক ওমানি পরিবার আছে, পরিবার নিয়ে ওরা খাবার দাবার নিয়ে ওরা বসে থাকে, চাটাই পেতে, মাদুর পেতে বসে থাকে। কেউ এখানে মাংস টাংস পুড়িয়ে বাড়ি থেকে ম্যারিনেট করে নিয়ে আসে, এখানে আবার স্মোক করে, স্মোকড ওইরকম খায়ও। তো যাই হোক, এটা খুবই ভালো। এই যে এখানে কয়লা পোড়া দেখা যাচ্ছে, গাড়ি চলছে দ্রুত বেগে। খুব সুন্দর আমাদের পাড়াটা। আর এখানে তারপর এসছিলাম খুরুং বিচে, কিন্তু ততক্ষণে অন্ধকার হয়ে গেছে। সমুদ্র, এটা সমুদ্র আর দেখা যাচ্ছিল না, একেবারেই অন্ধকার হয়ে গেছিলো। বাড়ি থেকে কফি নিয়ে এসছিলাম ফ্লাস্কে করে, কফির বসে বসে খেলাম। এই যে বিকেল হয়ে এসছে, পড়ন্ত বিকেল যাকে বলে, এই সময়টা আমার চিরদিনই ভীষণ প্রিয়। খুব ক্ষণস্থায়ী সময়টা, ঝুপ করে অন্ধকার নেমে আসে। এখানে স্প্রিং বলতে, ঠিক এখন তো স্প্রিং টাইম, মানে ফাল্গুন আসতে চললো, না এসেই গেছে। কিন্তু এখানে মাস্কেটে, মানে মধ্যপ্রাচ্যে দুটো জিনিসই, মানে গরমকাল আর স্প্রিং, মানে শীতকাল বলে কিছু নেই, বর্ষাকাল তো নেই, কাজে এখানে কোনো শরৎকাল নেই। এখানে এই পাড়াটাতে আমরা এসে থেকে থাকছি আজকে 7 বছর। আমাদের এটা পছন্দ এই বালিয়াড়ি দেখে। খুব নাতি উচ্চ বালিয়াড়ি, আমাদের বাড়ির পেছন দিকটা আর কি, সামনের দিকে রাস্তা। আর এই পাড়াটা খুব কোয়াইট। এখানে কিন্তু স্যান্ড ব্যাশিং হয়, মানে গাড়ি নিয়ে আজকাল ওঠে না। ওই যে গাড়ির রাস্তা আছে, আমি হয়তো জুম করে দেখাচ্ছি, জুম করে কি করে দেখায়, এই যে, এই যে গাড়ি নিয়ে, 4 হুইল ড্রাইভ নিয়ে, বড় বড় দামি কার, মানে রেসিং কারগুলো নিয়ে, বা রেসিং যে 2 হুইলারগুলো নিয়ে, বাইক নিয়ে এখানে অনেকে উঠতো। আজকাল এদিকটাতে কম হয়, অন্যদিকে হয় বেশি আর কি। এরকম একটা নাতি উচ্চ বালিয়াড়ি। তো এটা দেখি আমাদের খুব পছন্দ হয়েছিল। কিছু বাচ্চারা এখানেই খেলে, কি করবে পেছন দিকটাতে। খুবই মনোরম ওয়েদার। এটা একটা ছোট্ট ব্যালকনি, এখানে পাখির জন্য জল রাখি, বিস্কিট ছড়িয়ে দিই। এটা পরিষ্কার করা হয় 2 দিন অন্তর অন্তর। এই স্টিলের বাটিতেই রাখি, বাকিগুলো ভেঙে যায় নইলে, এত প্রবল এই যে রেলিংটা। এখানে ভীষণ ধুলো আসে, পরিষ্কার রাখতে হয়। তো এখনও এখানে দাঁড়াতে পারছি। আর ধরুন আরও 1.5 মাস, মানে মার্চের শেষের থেকে এখানে প্রচণ্ড গরম শুরু হয়ে যাবে, তখন আর দাঁড়ানো যাবে না, একেবারে সেপ্টেম্বর অবধি চলবে। মানে গ্রীষ্মকাল আর মানে কি কি বলেছি, একটা স্প্রিং, যেটাকে কি বলে, বসন্তকাল, এই দুটোই মানে আছে আর কি। সেপ্টেম্বরের শেষের দিক থেকে এই ফেব্রুয়ারির শেষ বা মার্চের প্রথম দিক পর্যন্ত স্প্রিং টাইম চলে। হ্যাঁ, খুবই খুবই মনোরম ওয়েদার।
তো এখানে এই পাড়াটা মানে শহরের একদম মাঝখানে, কিন্তু একটু রাস্তাটা ওপরের দিকে একটু উঁচুতে উঠে গেছে, আমরা যেটা বাংলাতে টিলা বলি, মানে নাতি উচ্চ, মানে পাহাড় না ঠিক। এখানে একটা কোয়াইট খুব শান্ত পাড়া, সেখানে এটা হচ্ছে পেছন দিকটা। এখানে কিন্তু মানে কয়েকটা বেঞ্চ পেতে দিয়েছে গভর্নমেন্ট থেকে, এখানে বেঞ্চে বসে থাকে লোকজন। তা আমরা সেদিন গত শুক্রবার আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম, শুক্রবার দিন সন্ধ্যাবেলা এই সময়টাতে। এটা ভিডিওটা আসছে এরপরে। নিজস্ব ছন্দটা নষ্ট হলো সাকিনা আশাতে, বিরক্ত কণ্ঠে বলে রোশনারা, ঠিক হুঁ, ऐसे कोई ठीक नहीं रहते आपा, जिंदा लाश की तरह, बाहर आइए, दुनिया देखिए। सकीना बोले, तू हमारी हालत पर छोड़ दे, हम ठीक है। हमारी संस्था में आइए, औरत को पढ़ाइए, अच्छा लगेगा आपको। রোশনারা আর উত্তর না দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে রইল। হিনা আসলো, চা ও পাকোড়া ভেজে। সারাদিন এই খণ্ড করে হেঁটে থেকে সে হাঁপিয়ে যায়, কোথাও যাবার জায়গা নেই, নইলে এই ভূত বাংলো ছেড়ে কবেই চলে যেত। সাকিনা এলে দুটো কথা শুনতে পায়, তার ভালো লাগে। ছাদের মেঝেতে পা ছড়িয়ে বসে আয়েশ করে চায়ে চুমুক দিয়ে বলে, সাকিনা আপা, मुझे कोई काम पे लगा दीजिए ना, ऐसे बैठ बैठ के पागल हो जाएंगे। कहाँ जाना है तुझे, यहाँ कौन देखेगी? ক্রুদ্ধ কণ্ঠে বলে রোশনারা। তিন নারী নিবু নিবু আলোতে চুপচাপ চা পান করে। সন্ধ্যা নামে। সাকিনা যাবার জন্য ওঠে, যাবার আগে আবার বলে, ये एक पागलपन है, जिंदगी से मुंह फिर के चलना, जिसके लिए ये सब कर रही हो उससे क्या फर्क पड़ा। প্রতিবারই সাকিনা এসে তার দিদিকে জীবনমুখী করার চেষ্টা করে, প্রতিবারই ব্যর্থ হয়। এক অবসেশন হয়ে গেছে ব্যর্থ প্রেমকে গ্লোরিফাই করা। ওদিকে ফাহিম দিব্যি সংসার করছে, আরেকটি নিকাও করেছে। এমন একটি লোকের জন্য কেউ অমূল্য সময় জীবন নষ্ট করে? রাগে জোরে জোরে পা চালায় সাকিনা। নাদিম তার জন্য অপেক্ষা করবে। পাশের মসজিদ থেকে আজানের সুরের মূর্ছনা ছড়িয়ে পড়ছে। মনে মনে আল্লাহকে স্মরণ করে। নামাজ পড়া নিয়মিত হয়ে ওঠে না তার। কত কত কাজ। রোশনারা কখনো নাদিমকে এক কাপ চায়ের নিমন্ত্রণও করেনি। এত আভিজাত্যের অহংকার। যাককে, ভাবনাগুলোকে সরিয়ে রেখে নাদিমের সাথে কত কিছু আলোচনা করার আছে। নাদিম তাকে পর্দায় মুড়ে রাখেনি, তাকে সহযোদ্ধা ভাবে। সে হাবিলিতে থাকে না, কিন্তু ওই সাদামাটা ঘরখানেই এক টুকরো জান্নাত। হিনা আর রোশনারা আরও কিছু সময় অন্ধকারে বসে থাকে। এখন বৈঠকখানাতে গিয়ে সাদা কালো টিভির সামনে বসে দেখবে। অখণ্ড অবসর, একঘেয়েমি, নিঃসঙ্গতা টুটি টিপে ধরে। হিনা ধীরে বলে, गुस्ताफी माफ करना आपा, कभी सोचिए जिंदगी के बारे में, ऐसे मुर्दा बन के कितने और दिन। চায়ের কাপ নিয়ে হিনা চলে যায়, নামাজ পড়ে। দুজনের জন্য রুটি বানাবে কয়েকটা, এই তো কাজ। রোশনারা ছাদে বসে নিচের পথের দিকে তাকায়। ঝলমলে রাস্তা, লোকজনের ব্যস্ততা, বাড়ি ফেরার তাড়ায় কত মানুষ। শুধু সেই দুনিয়াতে থেকেও কেমন আলাদা হয়ে কাটিয়ে দিল। একবার গিয়ে দেখবে না কি আভিজাত্যের মুখোশ খুলে জনস্রোতে মিশে কেমন লাগে। কোনো দিন বাঁচিনি সে, মিথ্যা এত এত বছর নষ্ট করেছে। আরেক কাপ চা নিয়ে হিনার সাথে এ নিয়ে আলোচনা করা যাক। স্মিত এক হাসি তার মুখখানিকে উজ্জ্বল করে তোলে। সে হাভেলির ঐতিহাসিক পাকঘরে প্রবেশ করে, চায়ের জল চাপায়। কালো লোহার কেটলিটা স্টোভে বসিয়ে সে ঠিক করে হিনাকে নিয়ে আগামীকালই যাবে ওই সংস্থাতে, সাকিনার সংস্থাতে। দেখে আসবে বাইরের পৃথিবীটা। আর এই ভারী কেটলিটা এবার পাল্টাতে হবে। বড্ড ভারী। কষ্ট করে পাকঘরের জানালাটা খুলে দিল, যা কখনো খোলা হয় না। বাইরের তাজা বাতাস ঢুকে পড়ে, ঘুরপাক খায়। স্টোভের আগুন দপদপিয়ে ওঠে, বিন্যস্ত চুল এলোমেলো হয়। রোশনারা বাঁচতে চায়, টেনে বুক ভরে বাতাস নেয়। গল্পটির নাম উত্তরণ। উত্তরণ এই জন্য যে রোশনারা যদি তার পরবর্তী জীবনে কিছু করতে চায়, উত্তরণ আমার খুব প্রিয় সৃষ্টি, হয়তো অনেকের ভালো লাগেনি। এটা প্রকাশ হয়েছিল কোনো শারদীয়া সংখ্যায়। মলাট বলে একটি বহু মানে বহু লোকের একটা ফেসবুক গ্রুপ আছে,
অনেক ওইখানকার একটা শারদীয় সংখ্যা অনলাইন পত্রিকা প্রকাশিত হয়। আমি কোনো এক বছর দিয়েছিলাম ২০২২-এ সম্ভবত উত্তরণ গল্পটি সেখানে প্রকাশিত হয়েছিল। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শুধু আমার গল্প নয়, দেশ-বিদেশের বিভিন্ন গল্পও শুনবো। যেমন আজকে ছিল ফিওদর দস্তয়েভস্কির রুশ লেখক যে, উনার জন্মদিন। তো উনার সৃষ্টি এরকম প্রতিদিনই কোনো না কোনো লেখক বা বিখ্যাত ব্যক্তির জন্মদিন বা তাদের সৃষ্টিগুলো নিয়েও আলোচনা করা যাবে। ভালো থাকুন, আনন্দে থাকুন।